আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ফিমা ভালো আছো না? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে কোন বইটা রিভিউ দিবে? আজকে আমি রিভিউ দেব এটাই সায়েন্স। ঠিক আছে, শুরু করো। এটাই সায়েন্স বইটি লিখেছেন হাসানুজ্জামান শ্যামল। ইনি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের একটি গবেষণা সংস্থায় মানে কর্ম করতেন ইনি। তো এই বইটিতে আমরা হচ্ছে বাংলাদেশের কিছু অজানা কিছু গল্পের কথা জানতে পারি। বাংলাদেশের বিজ্ঞানীরা অনেক দিক দিয়ে এগিয়ে গেছে। অনেক হচ্ছে গবেষণা করেছেন তারা, কিন্তু আমরা আমরা এইসব গবেষণা সম্পর্কে অনেকেই হচ্ছে হলো মানে জানি না। বাংলাদেশের বিজ্ঞানীরা যে এতদূর এগিয়ে গেছেন, তারা আমাদের জনস্বাস্থ্যের কল্যাণে, তারপরে আমাদের পরিবেশের কল্যাণে যে এত মানে ভালো ভালো কাজ করে গেছে এবং সফলতা অর্জন করছে, এগুলো আমরা অনেকেই জানি না। তো হাসানুজ্জামান শ্যামল লেখক, ইনি এই মানে তাদের এই গবেষণাগুলোই এই বিষয় মানে এই বই তুলে ধরেছেন। তো এখানে মানে এই বইয়ে প্রধানত যেই গবেষণাগুলোর কথা বলা হয়েছে, তার মধ্যে হচ্ছে আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস রয়েছে, সেখানে 17টা যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রার 6 নম্বরে রয়েছে পানি এবং পয় নিষ্কাশন সম্পর্কে। তো এই পানি ও পয় নিষ্কাশন সম্পর্কে যে গবেষণাগুলো রয়েছে বাংলাদেশি বিজ্ঞানীরা করেছেন, সেই গবেষণাগুলো এই বইয়ে তুলে ধরা হয়েছে। তো এখানে প্রথমেই বলা হচ্ছে ওলাইচন্ডীর বিপদ সংকেত। ওলাইচন্ডীর বিপদ এখানে ওলাইচন্ডী হচ্ছে কলেরা, যেটাকে আমরা কলেরা হিসেবে চিনি। তো এই ওলাইচন্ডীটা মানে মানে কলেরা যেটি, সেটি হচ্ছে হলো যীশু খ্রিস্টের জন্মের কয়েকশো বছর পূর্বে এটিকে অভিশাপ হিসেবে মানা হতো। মানে বলা হতো যে মুনি ঋষি যারা আছেন তারা হচ্ছে অভিশাপ যদি কাউকে দেয়, তাহলেই নাকি সে এরকম করে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যাবে। তো এরপরে এটা হচ্ছে যে এক ধরনের ওই সময় মুনি ঋষি বা সন্ন্যাসী বইটা এটা লিখছে, তাই না? যে তারা যদি অভিশাপ দেয় তাহলে ওই ব্যক্তি বা ওই জাতি ওই সমাজটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ওখান থেকেই নামটা আসছে ওলাইচন্ডী। হ্যাঁ, আর মুসলমানদের সমাজে সেটা ছিল ওলা বিবি। ওলা বিবি নাম ছিল। এখানে কি জহির রায়হানের কথা বলেছে? হ্যাঁ, জহির রায়হান এটাকে অপদেবী হিসেবে তার একটি বইয়ে মানে তুলে ধরেছে। হাজার বছর ধরে তুমি এটা পড়বে পড়বে, ওই বইটাতে উলা বিবি শব্দটা উল্লেখ করেছে। গ্রামে উলা বিবি আসে সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। তো এর কয়েকশো বছর পরে আমাদের এই 70-এর দশকে বাংলাদেশে কলেরা মানে মহামারী আকার ধারণ করে। তখন এর বিজ্ঞানীরা এর হচ্ছে মানে প্রতিষেধক খুঁজছিল। তো এরপরে তারা দেখলেন যে এই কলেরাটা ছড়াচ্ছে আমাদের পানির মাধ্যমে। মানে তখন মানুষ হচ্ছে খাল বিল নদীর পানি পান করতো, আবার সেই তাদের মানে নোংরা কাপড় চোপড় যা আছে সেগুলো আবার সেখানে পরিষ্কার করতো, তাদের ময়লাও সেখানে ফেলতো, আবার সেই পানি তারা পানও করতো। তো এর মাধ্যমে কলেরাটা প্রধানত ছড়িয়েছিল। কলেরা মূলত হ্যাঁ পুকুরের পানি থেকে ছড়ায়। তো এখানে হচ্ছিল একটি পরিবারে যখন কেউ কলেরা আক্রান্ত হয়, তারা হচ্ছিল সেই আক্রান্ত ব্যক্তির হচ্ছে মানে কাপড় চোপড় বা তার ব্যবহৃত জিনিসপত্র পুকুরে গিয়ে পরিষ্কার করতো, আবার দেখা যেত পাশের বাসার মানুষও সেখান থেকে পানি নিয়ে গিয়ে পান করতো। তো এভাবেই হচ্ছিল এক গ্রাম থেকে আরেক গ্রামে ছড়িয়ে গিয়ে করোনা বিস্তার লাভ করে, কলেরা বিস্তার লাভ করে, সরি। তো এভাবেই কলেরা বিস্তার লাভ করে। এরপরে বিজ্ঞানীরা হচ্ছিল এর প্রতিষেধক খুঁজতে গিয়ে দেখে প্রতিষেধক পাচ্ছিলেন না তারা। তারপর দেখে যে শ্যাওলার পরিমাণ যেখানে বেশি, যেসব অঞ্চলে পানিতে, তো সেখানেই হচ্ছে কলেরার প্রকোপ বেশি। এটা প্রথম তারা সন্দেহ করেছিলেন, তারপরে বিজ্ঞানীরা তো সন্দেহের উপর কোনো কিছু করে না, তারা শিওর না হওয়া পর্যন্ত। এরপরে তারা দেখলেন যে সমুদ্রের স্যাটেলাইটের মাধ্যমে তারা সমুদ্রের শ্যাওলার পরিমাণ বের করলেন। এরপরে তারা যখনই দেখলেন যে শ্যাওলার পরিমাণ যেখানে বৃদ্ধি পাচ্ছে, কলেরা পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, তো এটা তাই ইনশিওর হয়ে গেলেন যে শ্যাওলার মাধ্যমে আসলে কলেরা ছড়ায়। তো এটাকে তারা একটি বিপদ সংকেত হিসেবে কাজে লাগালো। যখন যে মৌসুমে শ্যাওলা বাড়বে, সেই মৌসুমে হচ্ছিল উপকূলবর্তী সবাইকে বলে দিবে যে সতর্ক হয়ে যেতে, তখন সবাই কলেরা সম্পর্কে সতর্ক হয়ে যাবে। তো এটি হচ্ছে ছিল ওলাইচন্ডীর বিপদ সংকেত। এরপরে আসলো পাতালের দানব। এই
ওলাইচন্ডী থেকে মানে কলেরা থেকে বাঁচার জন্য মানুষ দেখলো, মানে বিজ্ঞানীরা দেখলেন যে মাটির নিচ থেকে যদি আমরা পানি উত্তোলন করা যায় তাহলে সেখানে জীবাণু থাকবে না, সেখানে কলেরা জীবাণু যেতে পারবে না, তো মানুষ পরিষ্কার পানি পান করবে, এভাবে আর কলেরা ছড়াবে না। তো তারা এটা করতে গিয়ে নলকূপ তৈরি করলেন। এখন এখানে লেখক বলেছেন যে বিজ্ঞানের যখনই একটি সমস্যার সমাধান হয় সেই সমাধান থেকে আবার আরেকটি সমস্যার সৃষ্টি হয়। এটা আসলেই সত্য। যখন আমরা মানে বিজ্ঞানের নলকূপ তৈরি করলেন তখন দেখলেন যে মানে মানুষের মানে কিছু শারীরিক পরিবর্তন দেখা যাচ্ছে, তাদের হাত হাত হলুদ হয়ে যাচ্ছে, এরপরে আরো ক্যান্সার সম্ভাবনাও রয়েছে। এটা হচ্ছে আর্সেনিকের কারণে হচ্ছে। পানি মানে মাটির নিচে যে ভূগর্ভস্থ পানি রয়েছে সেখানে আর্সেনিকের পরিমাণ বেশি, যার কারণে এই পানি পান করার ফলে মানুষের ক্যান্সার হচ্ছে। তো এই মানে এই সমস্যাটা সমাধান করতে বিজ্ঞানীরা বললেন যে যদি যদি হচ্ছিল গভীর নলকূপ খোঁড়া যায় তাহলে হয়তো আর্সেনিক থেকে মুক্তি পাওয়া যাবে, কারণ মাটির নিচে মানে বেশি গভীরে কাদা থেকে পানি মানে পরিষ্কার হয়ে নিচে যায়। তো তারপর তার গভীর নলকূপ মানে তৈরি করলেন। গভীর নলকূপের পানি পান করে অনেকেই হচ্ছিল মানে কলেরা থেকে আর্সেনিক থেকে মুক্তি পেল। কিন্তু এখানে আবার আরেকটি সমস্যা সৃষ্টি হলো, সেটা হচ্ছে গভীর নলকূপ তখন সে সময় বাংলাদেশের মানুষ সবার কাছে ছিল না গভীর নলকূপ, কারণ এটা হচ্ছে খরচ বেশি হতো, যার কারণে মানুষ দূর থেকে গভীর নলকূপের পানি নিয়ে এসে বাসায় কিছু মানে একটু বেশি সময় ধরে রাখতো। এর কারণে পানিজনিত কিছু মানে রোগ হতো, শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছিল তখন। আর্সেনিক থেকে বাঁচা যাচ্ছিল কিন্তু শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছিল। তো এখন বাংলাদেশ যেহেতু অনেকটা উন্নতির শিখরে পৌঁছেছে, তো গভীর নলকূপ এখন অনেকের বাড়িতেই আছে, যার কারণে ওই সমস্যা আর্সেনিকের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাচ্ছে। তো এরপরে যেটি রয়েছে, তো আর্সেনিকের সমস্যাটা এত বেশি আকার ধারণ করেছিল সেই 90-এর দশকে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপে দেখা যায় যে সে সময় বাংলাদেশে আর্সেনিকের কারণে প্রতি বছরে 43,000 মানুষ মারা যাচ্ছিল। আর আমরা রাশিয়ার একটি বিস্ফোরণের কথা জানি, চেরনোবিল বিস্ফোরণ। এর কারণে সেখানে তেজস্ক্রিয়তার কারণে বছরে প্রায় 40,000 মানুষ মারা যাচ্ছিল, যা বাংলাদেশে আর্সেনিকের থেকেও কম। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন রিপোর্টার বলেছিলেন যে বাংলাদেশ আর্সেনিকটাকে বলেছিলেন যে দ্য ম্যাস পয়জনিং অফ পপুলেশন ইন হিস্টরি, মানে এটি বাংলাদেশের বড় বড় বিস্ফোরণের থেকেও এই আর্সেনিকের বিস্ফোরণটাকে তিনি বড় বলেছিলেন। এটা নীরব ঘাতক, তাই না? জি, ধীরে ধীরে হয়, ধীরে ধীরে কাজ করে। ধূমপান যেমন ধীরে ধীরে কাজ করে, যার কারণে যারা ধূমপানের যে ফ্যাক্টরিগুলো রয়েছে তাদের মালিকরা এটা ধামাচাপা রাখতে পেরেছিল অনেকদিন, সেরকমই আর্সেনিকটা অনেকদিন আমাদের আড়ালে ছিল। এরপরে আমরা জানতে পারি আর্সেনিক আমাদের ক্ষতি করছে ভেতর থেকে। এরপরে আসলো হচ্ছে এরপর হচ্ছে বিজ্ঞানীদের কিছু কথা বলা হচ্ছে, যেমন বলা হচ্ছে বিজ্ঞানীরা অনেক ধরনের গবেষণা করেন যেটা আমরা সাধারণ মানুষ হয়তো বা সেটিকে তাদের পাগলামো বলতে পারি। যেমন হচ্ছে চীনের কয়েকজন গবেষক আছে যারা হচ্ছে চীনের কিছু কিছু গুহার মধ্যে রাত্রেবেলা গিয়ে বাদুড়দের ধরে তাদের ব্লাড, তাদের হচ্ছে পশম দিয়ে গবেষণা করতো যে তাদের গায়ে কিরকম জীবাণু রয়েছে। এটা আমরা হয়তো মনে করবো যে বাদুড় আছে জঙ্গলে, থাক না, সেটা মানে আমরা দেখতে গিয়ে কি হবে। কিন্তু সেসব বিজ্ঞানীরাই 2015-তে, 2017-তে, 2018-তে এবং সর্বশেষ 2019-এও বলেছিল যে বাদুড়ের মাধ্যমে পৃথিবীতে একটি রোগ ছড়াতে যাচ্ছে যার নাম করোনা। তারা নাম সহ বলেছিল, কিন্তু আমরা হয়তো তাদের সেসব সংকেতে কান দেইনি, যার কারণে আমাদের 19 সালে মহামারী ফেস করতে হয়েছে। তো আমরা বিজ্ঞানীদের শুধু শুধু সমালোচনা করা হবে না যে তারা এমনি এমনি একটা জিনিসের গবেষণা করছে, আমাদের জানতে হবে, জেনে তারপরে কথা বলতে হবে। এরকমই বাংলাদেশের কয়েকজন গবেষক যেমন কলেরার হচ্ছে জানতে ছিল যে কলেরার জীবাণুগুলো কোথায় থাকে। তো আমাদের এটা মনে হতেই পারে যে কলেরা আছে খাল বিলে, থাক না, এখন তো আমরা ওসব থেকে মুক্তি পেয়ে গেছি, তো সেটা জানার কি দরকার যে কলেরা জীবাণুটা আসলে কোথায় থাকে। তো এই কলেরা জীবাণু বের করতে গিয়ে বিজ্ঞানীরা হচ্ছে প্রথমে
এটা বের করলেন যে কলেরাটা আসলে কোথায় থাকে। তারপর দেখলেন যে প্লাঙ্কটন নামে মাটির পানিতে এক ধরনের জীব থাকে যারা পানির প্রায় সর্বত্র মানে ঘুরে বেড়ায়। তো আসলে লেগে থাকে না? হ্যাঁ, এর মধ্যে একটা প্লাঙ্কটন আছে যার নাম হচ্ছে কপিপড। এই কপিপডের গায়ে হচ্ছে করোনা জীবাণু লেগে থাকে, এটা হচ্ছে বিজ্ঞানীরা সন্দেহ করে। এই সন্দেহটাকে তারা মানে শিওর কিনা ইনশিওর হওয়ার জন্য তারা হচ্ছিল কপিপড, পানি থেকে কপিপড ধরে নিয়ে আসে। মানে কিছু 2 লিটার পানি নিয়ে সেটিকে হচ্ছিল পরিষ্কার করে, পানিটাকে একদম এমনভাবে ফিল্টার করে যে সব ধরনের জীবাণু মরবে, শুধু কপিপড মরবে না। তো এরপর তারা সেই পানিতে কিছু শ্যাওলা দেয়, আর ওই কপিপড ওই পানিতে হচ্ছে কলেরা জীবাণু ছেড়ে দেয়। এতে তারা দেখে যে কলেরা জীবাণুগুলো মানে কার গায়ে লেগে থাকে, কপিপডে নাকি হচ্ছে শ্যাওলাতে। এরপর তারা দেখে যে শ্যাওলাতে লেগে আছে, কিন্তু কপিপডে থেকে শ্যাওলার পরিমাণ কম। তখন বিজ্ঞানীরা বুঝতে পারে যে কলেরার জীবাণু কপিপডেই তাদের নিবাস, মানে কপিপডেই তারা থাকে কলেরার জীবাণুরা। তো এই পর্যন্ত আমরা ভেবে নিতে পারি যে বিজ্ঞানীরা পাগলামো করছে, শুধু শুধু কলেরা জীবাণু কোথায় থাকে সে জানার চেষ্টা করছে। কিন্তু এরপরে যখন 90-এর দশকে দেখা গেল যে গভীর নলকূপ হওয়ার পরেও অনেক কিছু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেকে এখনো হচ্ছে খাল বিলের পানি পান করছে, মানে তাদের অভ্যাস পরিবর্তন করা যাচ্ছে না। তখন বাংলাদেশের বিজ্ঞানীরা এটা ভাবলেন যে বাঙালিরা যেহেতু মানে যেটা সহজ মনে হয় তাদের কাছে, তারা সেটি করতে পছন্দ করেন। সেজন্য বিজ্ঞানীরা গ্রাম অঞ্চলে গেলেন এবং সেখানকার মানে মানুষদের বললেন যে পুরানো পুরানো কাপড় কলসির মুখে যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমরা কপিপটকে আটকাতে পারবো। যদি যদি যেহেতু কলেরার জীবাণু কপিপটে থাকে, তাই আমরা যদি কপিপটকে মানে পানি থেকে ছেঁকে বের করতে পারি তাহলে আমরা কলেরা জীবাণুকে বের করতে পারবো। কারণ কলেরা জীবাণু এতটাই সূক্ষ্ম যে আমাদের একটি চুলও কলেরা জীবাণু থেকে 40 গুণ পুরু আছে। তো পানি থেকে কলেরা জীবাণুকে বের করা, ছেঁকে বের করা এতটাও সহজ না। তো এর সেজন্য তারা বললেন যে কপিপটকে যদি আমরা ছাঁকতে পারি পানি থেকে তাহলে আমরা কলেরা জীবাণুকেও ছাঁকতে পারবো। কারণ তারা তো গবেষণা করে হ্যাঁ বের করেছিল। তো এরপর তারা পুরাতন কাপড় হচ্ছিল কলসির মুখে বেঁধে দিয়ে পানি ছেঁকে সেখান থেকে কপিপট ছেঁকে বের করে এর ফলে হচ্ছিল যারা খালবিলের পানিও পান করতো তাদের মধ্যে কলেরার প্রকোপ একটু হলেও কমেছিল। তো এভাবেই মানে বিজ্ঞানী যদি একটু গভীরভাবে দেখি তাহলে বিজ্ঞানীদের পাগলামোকেও অনেক সময় আমাদের কাজে লাগানো যায়। তো এরপর আবার হচ্ছে ট্যাবলয়েড বিজ্ঞান। ট্যাবলয়েড বিজ্ঞানটা এরকম হচ্ছে আমরা মানে মানে অনেকে হচ্ছে বিজ্ঞান সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ না করেই বিজ্ঞানের কথা বলে থাকি। যেমন হচ্ছে এখানে একটু সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের দুটি টিভি সিরিয়াল ছিল, যেটি হচ্ছে ওই এলাকার মানুষ এই দুটি বেশি দেখতো, অর্ধেক একটা সিরিয়াল দেখতো আর বাকি অর্ধেক লোক আরেকটা সিরিয়াল দেখতো। তো এখানে প্রথম টিভি সিরিয়ালে বলতো যে করোনা হচ্ছে অনেক বেশি ভয়াবহ আমাদের জন্য। এটি যদি মানে প্রতিরোধ করা না হয় তাহলে যদি সতর্ক থাকা না হয় তাহলে এটা আরো বেশি বড় আকার ধারণ করবে। আর দ্বিতীয় সিরিয়ালে বলা হতো যে করোনা তেমন কিছু না, এটা যদি মানুষের মধ্যে ছড়িয়েও যায় তাহলে সেটা খুব দ্রুত মানে শেষ হয়ে যাবে। তো এর কারণে প্রথম সিরিয়াল যারা দেখতো তাদের ওখানে করোনার প্রকোপটা কম ছিল, কারণ তারা সতর্ক বেশি থাকতো। আর দ্বিতীয় সিরিয়াল যারা দেখতো তারা হচ্ছে করোনাকে অত বেশি গুরুত্ব করেনি, যার কারণে তাদের ওখানে করোনার প্রকোপ বৃদ্ধি পায়। এর কারণে হচ্ছে হলো একটি কথা ছড়ে যাচ্ছিল যে টিভি সিরিয়াল দেখার কারণে হচ্ছে মানুষ মরে যাচ্ছে। আসলে টিভি সিরিয়াল দেখার কারণে মানুষ মরছিল না, টিভি সিরিয়াল যে ভুল অপপ্রচারগুলো হচ্ছিল সেগুলোর কারণে মানুষের মৃত্যু হচ্ছিল। এরকমই এগুলোকেই হচ্ছে ট্যাবলয়েড বিজ্ঞান বলে। আমরা কোনো কিছু না জেনে শুনে যে মানে উল্টাপাল্টা কথা, অল্প ধারণে মানে তো বেশি শিক্ষা থেকে সুশিক্ষাটা বেশি জরুরি, অল্প জেনেই তো আর শুধু শুধু বলা যাবে না। তো এরকমই আরেকটা আছে যে গরম গরম চা খেয়ে নাকি মানুষ ক্যান্সার হয়ে মৃত্যু হচ্ছে। আসলে চা খেয়ে তো ক্যান্সার হয়ে সকালবেলা চা খেয়ে তো ক্যান্সার হয়ে মৃত্যু হচ্ছে না। আসলে এখানে হচ্ছে গরম চা খাওয়া বেশি বেশি গরম চা খাওয়ার কারণে মানে গলার
মানে পুড়ে যায়, গলা পুড়ে যায়, যার কারণে আস্তে আস্তে সেখান থেকে ধীরে ধীরে ক্যান্সারের রূপ ধারণ করে। আসলে চার দোষ নেই, চার আসলে দোষ হচ্ছে গরমের। তো এরকমই কিছু ভুল ভুল অপপ্রচার হয়, যার কারণে মানুষ হয়তো বিজ্ঞানীতে আবার ভুল ভাবতে শুরু করে। কিন্তু আসলে আমরা যদি বিজ্ঞানটাকে ভালোভাবে জানি, ভালোভাবে বুঝি, তারপরে বিস্তারিত জেনে যদি আমরা কথা বলি, তাহলে বিজ্ঞানটা আসলে আমাদের জন্য অনেক বেশি জরুরি, আমাদের জনস্বাস্থ্যের জন্য জরুরি, আমাদের পরিবেশের জন্য জরুরি। তো এতটুকুই বলছি আমাদের বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সম্পর্কে। খুব চমৎকার না? জি। চা খেয়ে মানুষ ক্যান্সার হয় না? হুম। এগুলো আসলে আমাদের অনেক কিছু ভুল ধারণা থাকে, হুম। এবং ভুলটা খুব দ্রুত ছড়ায়। হুম। ঠিক আছে, মিথ্যাটা দ্রুত ছড়ায়, গুজবটা দ্রুত ছাড়া। খুব হ্যাঁ। দ্রুত ছড়ায়। হুম। তো আজকে খুব চমৎকার বলেছো তুমিও, আজকে সবাই খুব ভালো বলেছো। অলরেডি ধন্যবাদ। 15 minutes প্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।